জুলাই আন্দোলনে আমি সম্পৃক্ত হই। আমি মূলত চীনে পড়াশোনা করতাম। তখন দেশে আসি। দেশে আসার পর দেখলাম যে এখানে একটা কোটা বিরোধী আন্দোলন হচ্ছে শাহবাগের দিকে। তো প্রথমে এই আন্দোলনের সাথে আমি সম্পৃক্ত ছিলাম না। সম্পৃক্ত না থাকার কারণ হলো বিগত ১৬ বছর বাংলাদেশে যে আওয়ামী ফেসিবাদের মধ্য দিয়ে এদেশের মানুষরা গুম, খুন, হত্যা এবং নানানভাবে নিষ্পেষিত, নির্যাতিত হয়েছে। তার বিরুদ্ধে ঢাকা ইউনিভার্সিটি থেকে খুব একটা বড় তারা আন্দোলন বা কোনো ধরনের তারা প্রতিবাদ কর্মসূচি করে না, খুব অল্প পরিসরে তারা করছে। যখন তারা আন্দোলনে নেমে আসলো কোটা বিরোধী আন্দোলন, তখন এটাকে আমি আন্দোলনটাকে একটা প্রথম স্তরে দেখছি। এটা হলো একটা পেটি বর্জুয়া শ্রেণীর আন্দোলন, যারা কোটা আন্দোলনে কোটার মধ্য দিয়ে তারা আসলে সরকারি চাকরিতে, তারা প্রথম গ্রেডের চাকরিতে কোনো ধরনের কোটা চায় না। এই যে একটা এলিট শ্রেণীর তারা আসলে যে জনমানুষের হয়ে আন্দোলন করছে না, এই জন্যই আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিলাম না। যখন এই আন্দোলনে ঢাকা ইউনিভার্সিটিতে 15ই জুলাই ঢাকা ইউনিভার্সিটির শিক্ষার্থী এবং অন্য অন্য ইউনিভার্সিটির শিক্ষার্থীরা যখন রাজু ভাস্কর্যে সমবেত হয়, তখন তাদের ওপর যে ছাত্রলীগ নৃশংস হামলা করে, রক্তাক্ত করে, সেই রক্তাক্ত করার প্রতিবাদে আমি আন্দোলনে সম্পৃক্ত হই। এর আগে আমি সম্পৃক্ত ছিলাম না। সম্পৃক্ত বলতে আমি যারা আন্দোলন করতো তাদের সাথে ছিলাম, কিন্তু আমি আন্দোলনের সাথে সশরীরে সম্পৃক্ত হই না। কারণ হলো আমার এদেশে আসলে কোটার প্রয়োজন নাই। আমার দরকার হলো ফেসিবাদের পতন। যদি আমি বারবার বলছি, যদি ফেসিবাদের পতন হয় তাহলে এই সরকারের পতন হয়, তাহলে আমি এই জুলাই গণবিপ্লব বা এই বিপ্লবের সাথে আমি সম্পৃক্ত হব এবং এই কোটা বিরোধী আন্দোলনের সাথে সম্পৃক্ত হলাম। এবং আপনি দেখলেন যে আবু সাঈদ যখন 2 হাত উদ্দোলিত করে রংপুরে শহীদ হলো, এই যে তার হাত দ্বারা এই আন্দোলনকে আমি বলি আবু সাঈদ ইফেক্ট। যেমন বাটারফ্লাই ইফেক্টের মতো আবু সাঈদ ইফেক্ট। আবু সাঈদের শাহাদাতের মধ্য দিয়ে ৫৬,০০০ বর্গমাইল সমগ্র বাংলাদেশে এই আন্দোলন ছড়িয়ে গেল। এই ছড়িয়ে যাওয়ার মধ্য দিয়ে আসলে আমরা একটা ফেসিবাদী কাঠামোকে উৎখাত করতে পারলাম। এখন আপনি খেয়াল করে দেখবেন, এই যে একটা ভয়াল পরিস্থিতি তৈরি হলো, ১৯ জুলাই, ২০ জুলাই, ১৮ জুলাই যে গণহত্যাটা চললো, কল্পনার বাহিরে যে গণহত্যা হলো, আপনার হেলিকপ্টার থেকে গুলি করা হলো, আপনার স্নাইপার দিয়ে হৃৎপিণ্ডে বা মাথায় গুলি করছে। আপনি খেয়াল করে দেখেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হচ্ছে, কিন্তু পুলিশের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না, তেমনভাবে ব্যবস্থা নেওয়া হচ্ছে না, খুব কম মানুষকে ধরা হচ্ছে। আমরা চাচ্ছি যে এখানে পুলিশকেও আসলে নিষ্ক্রিয় করা উচিত, কারণ পুলিশ নিজে স্বপ্রণোদিতভাবে এসে গুলি চালায়। হ্যাঁ, আন্দোলনে আমি যখন সম্পৃক্ত হলাম তখন হলো আপনার আমি এসে সাবেক নটরডেম কলেজের শিক্ষার্থী। আমি সাবেক নটরডেম হিসাবে আমি এসে মতিঝিলের দিকে, আরামবাগের দিকে আন্দোলনে সম্পৃক্ত হই। আমি দেখতে পাই যে রাতের বেলায় আমাদের যেই ছোট ভাইরা আছে তাদেরকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয় তাদের হোস্টেল থেকে, এবং আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের যেই সন্ত্রাসীরা ছিল তাদের ওপর হামলা করে। তার প্রতিবাদে আমি আসলে আন্দোলনে পরিপূর্ণভাবে সম্পৃক্ত হই। এবং আপনার ১৮ জুলাই, ১৯ জুলাই, ২০ জুলাই আমি ছিলাম মানিকনগর বিশ্ব রোডে। মানিকনগর বিশ্ব রোডে গোলাপবাগের দিকে পুলিশের একটা কোয়ার্টার আছে, ওই কোয়ার্টার থেকে স্নাইপার দিয়ে গুলি করা হয়। ১৯ জুলাই আমি দেখতে পেলাম যে সন্ধ্যাবেলা আন্দোলন কিছুটা স্তিমিত হলে আমি বাসার দিকে আসছিলাম, গুপিবাগ রেল গেটের দিকে আসার সময় গুলির শব্দ শুনলাম। তখন ৬ জনকে আসলে স্নাইপার দিয়ে গুলি করে হত্যা করা। পুলিশ প্রতিটা মানুষকে আসলে হত্যা করার জন্য হত্যা করেছে। যে আন্দোলন যদি দমন করার চিন্তা ছিল, যদি তাদের আসলে আন্দোলনকে দমন করে আসলে সরকারকে তারা আসলে ঠিক রাখবে এবং এই সরকারের পতন হতে দিবে না, তাহলে সেই দিক থেকে আমরা দেখতে পেতাম যে এই সরকারকে তারা ধরে রাখার জন্য হয়তো পায়ে টিয়ার শেল মারতো বা গুলি করতো, কিন্তু তারা প্রতিটা গুলি করছে হৃৎপিণ্ডে অথবা মাথায়, মানে আপনার মৃত্যু নিশ্চিত হওয়ার জন্য। এবং আপনি দেখবেন কি প্রতিটা পুলিশ সব প্রণোদিত হয়ে গুলি করছে, তারা নিজের ইচ্ছাতে গুলি করছে। যে সরকার তাদের গুলি করতে বলছে ঠিক আছে, কিন্তু তারা এখানে মানুষ হত্যা করতে উদযাপন করতেছিল। কারণ একজন কনস্টেবলের বেতন যদি ২০,০০০ টাকা হয়, তার লাইফ স্টাইল ছিল ১,০০,০০০ টাকা। সে ওই যে আওয়ামী লীগ, আওয়ামী ফেসিবাদ যে তাকে যে সহযোগিতাটা করছে, তাকে যে চারোদিক থেকে তাকে যে অর্থনৈতিকভাবে শক্তিশালী হইতেছে, ঘুষ এবং খুনের মধ্য দিয়ে তাকে যে এস্টাবলিশমেন্ট করছে, সে আসলে এই যে তার যে গড়ে তোলা আসলে প্রাসাদ, এটা যে ভেঙে যাচ্ছে, সে তার ভিতর থেকে ফিল করছে। এই জন্য ছাত্র জনতাদের উপর তারা নৃশংসভাবে আসলে এই যে গুলি করলো, গণহত্যা চালালো। এবং এই গণহত্যা চালানোর পরে গণহত্যার কোনো বিচারের আসলে আমরা কিছু দেখতে পাচ্ছি না। আপনি ভয়ঙ্কর অভিজ্ঞতা বলতে, ভয় বলতে আসলে আমরা কখনো ভয় পাই নাই। কেন পাই নাই? কারণ আমরা বাংলাদেশে যতদিন ছিলাম আমরা কখনোই এই সরকারকে ভয় পাই না। আমরা লেখালেখি করতাম, আমরা শিল্প সাহিত্য নিয়ে লেখালেখি করি, আমরা কবিতা লিখি। হ্যাঁ, তো ওই দিক থেকে আমরা কোনোদিনই আওয়ামী সরকারকে আমরা ভয় পাই না। আমরা আমাদের লেখার শব্দের মধ্য দিয়ে আমরা আসলে প্যারোডির মধ্য দিয়ে তাকে আমরা মানে করতাম, সমালোচনা করতাম।
আমাদের যে 19 এবং 20 তারিখে আমরা বুঝতে পারছিলাম যে হয়তো মানে একটা গণহত্যার দিকে আগাচ্ছে, এটা আমরা খুবই ভয় পাইছি। কারণ যেভাবে আসলে তারা আগ্রাসী হবে, যেমন আপনি খেয়াল করে দেখবেন যে সেনাবাহিনী, বিজিবি, র্যাব, পুলিশ সকলে গুলি চালাইছে এবং কি আনসারদের হাতেও পিস্তল ধরাইয়া দিছে। এবং কি আপনার যে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ ছিল তাদের কাছে এই যে ডিবি হারুন, সে শোনা যায় যে সে প্রায় 1500 স্বয়ংক্রিয় অস্ত্র দিছে। তো তখন আমরা ভয়ে ছিলাম যে হ্যাঁ, আমরা একটা আসলে মানে একটা দীর্ঘমেয়াদী বিপ্লবের দিকে আগাচ্ছি, এখানে একটা বিপ্লব সংগঠিত হবে। এবং 23শে জুলাই যখন আন্দোলন কিছুটা স্তিমিত হলো, তখন আমি হলাম বেলি রোডে গেলাম। বেলি রোডে যাওয়ার পর এক পুলিশ কর্মকর্তা আমাদের পাশেই বসে বলতেছিল যে 71-এ যেভাবে নৃশংস হামলা চালানো হলো, তো 71-এর থেকে বেশি নৃশংস হামলা এইভাবে হয়েছে। তো হেলিকপ্টার থেকে বাংলাদেশের ইতিহাসে 54 বছর ধরে এই দেশটা স্বাধীন হলো, 54 বছরের মধ্যে এই 71-এর পর প্রথম যে আসলে আকাশপথে আসলে মানুষের উপর যে গণহত্যা চালানো হলো, এটা আমরা খুব ভয় পেয়েছিলাম। কিন্তু আমরা যে বাঁচবো কি মরবো এটা আমরা কখনো চিন্তা করি নাই, কারণ আমরা চাইছি যে একটা লড়াই, এবং এই লড়াইয়ের মধ্যে দিয়ে আওয়ামী ফেসিবাদকে পতন করে নতুন একটা জনগণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলার। এখানে কৃষক, শ্রমিক, পথশিশু, আপনার বিহারি, মথুয়া, হরিজন, যত দলিত শ্রেণী আছে সকলের ক্ষমতার হিস্সা আমরা দেব। আমরা দেখতে পেলাম যে এই সরকার গঠন করার পর শ্রমিকদের উপর গুলি চালানো হলো, শ্রমিকদের হত্যা করা হলো, কিন্তু ওই অন্তর্বর্তীকালীন সরকার কি হত্যার দায় নিবে কিনা আমরা জানি না। 5ই আগস্টে আমি হলাম আপনার টিকাতলি থেকে আসছি। টিকাতলিতে আমি প্রথমে আরামবাগ আসি, কারণ আরামবাগে আমাদের কলেজের মানে আমার আগের বন্ধুরা ছিল, তাদেরকে 2-1 জন নিয়ে আমি আসতেছিলাম। তখন এক রিক্সা চালককে নিয়ে আমি যখন আসতেছিলাম তখন 11:30টার দিকে বাজে। তখন রিক্সা চালককে বললাম, আপনি কি যেতে ভয় পাচ্ছেন কিনা? বলতেছে, মামা মরে গেলে যাব, চলেন সাহস করে যাই। তো সে আমাদের নিয়ে আসলো। নিয়ে আসার পর আমরা এখানে দেখলাম যে শাহবাগে 300 থেকে 350 মানুষ, এর চেয়ে বেশি না। আমাদের চারিদিকে সেনাবাহিনী, পুলিশ ঘিরে রাখছে। যদি তারা গুলি চালাতো আমরা আসলে 2 মিনিট টিকতে পারতাম না। যে আওয়ামী সরকারের যে পতন হবে এটা আমরা 3 তারিখে একটা আভাস পেয়েছি, কিন্তু এটা যে আসলে সত্য হয়ে যাবে 5ই আগস্ট, সেই সত্যটা আমরা তখন পরিপূর্ণভাবে অনুধাবন করতে পারি। এবং খেয়াল করে দেখলাম যে ঢাকা ইউনিভার্সিটি এবং শহীদ মিনারের এই দিক থেকে আসলে টিয়ার শেল, গুলির শব্দ শোনা যাচ্ছে। তখন আমরা যে আজান দিল, আজান দেওয়ার পর আমরা এখানে আসলে নামাজ পড়ে তওবা বললাম যে আজকে হয়তো মরে যাব, যদি মরে যাই তাহলে শহীদ হব। এবং কি আমরা অনেকের সাথে কথাবার্তা বললাম যে আসলে আন্দোলন চালিয়ে যাওয়ার জন্য আসলে আমাদের মরে যাওয়াটা আসলে, আমরা শহীদ হয়ে গেলেই আসলে আন্দোলন শেষ হয়ে যাবে এরকম না, আমি মারা যাওয়ার কারণ মানে একজন কমে যাবে। তখন আমরা সকলে মানে এরকম নিলাম যে আমরা আসলে আত্মরক্ষার দিকে যাব। এবং যখন দেখতে পেলাম যে ইন্টারনেট ফিরে আসলো, তখন কিছুটা মৃদুভাবে ইন্টারনেট ফিরে আসলো, তখন আমরা বুঝতে পারলাম হয়তো একটা কোনো পরিস্থিতির দিকে যাচ্ছে। এরপর আমরা শাহবাগ থেকে মিছিল নিয়ে আমরা প্রথমে সংসদ ভবনে যাই। সংসদ ভবন থেকে আমরা আসলে গণভবন আসলে দখল করে নিই। দখল করার পর এই তো আমাদের উদযাপন। এবং ওই দিন আমরা মানে আমাদের যে চূড়ান্ত বিজয়, এই যে একটা বিজয় আসলো আওয়ামী ফেসিবাদের, আমরা একদম ছোটোবেলা থেকে দেখলাম যে আওয়ামী নির্যাতনে যে নিষ্পেষিত হলো। একজন গৃহবধূ নোয়াখালীতে আপনি দেখছেন যে সে বিএনপি ধানের শীষে ভোট দেওয়ার কারণে তাকে গণধর্ষণ করা হলো। শহীদ আবরার ফাহাদ রক্ত দিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবু বক্কর সিদ্দিকী রক্ত দিল। এই যে রক্তের সিলসিলা, এই সিলসিলার মধ্যে দিয়ে আমরা কখনোই ভাবতে পারি না যে এত দ্রুত আমরা একটা বিপ্লব পাবো এবং আমরা একটা আওয়ামী ফেসিবাদকে পতন করতে পারবো। কিন্তু আল্লাহর আমাদের প্রতি সহায় ছিল, এই জন্য আমরা এই লড়াই বিজয়ী হলাম। চূড়ান্ত বিজয় আসার পর আসলে খুশিতে কান্না করছি, এ ব্যতীত আসলে কিছু করার ছিল না। মানে একটা বিষয় আছে যে মানুষ এমন একটা পরিস্থিতিতে চলে যায় তখন সে আসলে অনুভূতি শূন্য হয়ে যাচ্ছে, সে আসলে বুঝতেছে না আসলে সে কোন পরিস্থিতিতে ছিল। তো আমরা আসলে সেই পরিস্থিতিই ছিলাম। কিন্তু পরে ধীরে ধীরে বুঝতে পারলাম যে আসলে এই যে ভিতরে ক্রিয়েট হলো যে আসলে আমরা আসলে একটা মানে খুনি সরকার এবং ফেসিবাদী সরকারের উৎখাত করলাম, এবং এটা ভারতীয় হেজিমনি দ্বারা যে সরকার গঠিত হলো। এবং মূলত আমরা আসলে আওয়ামী ফেসিবাদকে উৎখাত করি না, আমরা এখান থেকে ভারতের হেজিমনি আধিপত্যবাদকে উৎখাত করছি। আসলে আমাদের প্রত্যাশা পূরণ হয় না। আমরা এখনও চাই যে এখন বাংলাদেশের যে পরিস্থিতি হলো যে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা যে বলতেছে, কারণ অন্য রাজনৈতিক দলগুলো গণ অভ্যুত্থান বলে, আমরা বলি গণবিপ্লব এবং বিপ্লব। এই বিপ্লবের মধ্য দিয়ে আমরা যেই আসলে সংস্কারের মধ্যে বা একটা রাষ্ট্র কাঠামো তৈরি করতে চাচ্ছিলাম সেই দিকে তো আমরা যেতে পারি না। তো অন্তর্বর্তীকালীন সরকার আসলে প্রতিযোগিতায় নামছে এবং রাজনৈতিক দলগুলো প্রতিযোগিতায় নামছে কীভাবে জুলাই গণবিপ্লবকে তারা আসলে ফেল করতে চায়। এটাকে আসলে মানে যে কোনোভাবে নষ্ট করার জন্য তারা আসলে নানানভাবে নানান কৌশল ষড়যন্ত্র করছে। তো জুলাই বিপ্লবকে তো যে কোনোভাবে আসলে ছিনতাই করা হয়েছে, এই বিপ্লবকে যে কোনোভাবে ছিনতাই করা হয়েছে। তো এই বিপ্লবকে আমরা আসলে পুনরায়, জুলাই ইজ ডেথ, উই হ্যাভ কিল্ড,
আমরা সকলে মিলে এটাকে আসলে কিল করছি, এটার হত্যা করছে। জুলাই বিপ্লবকে সকলে মিলে হত্যা করছে। হয় কেউ মনে করেন পলিটিক্যাল চিন্তা থেকে হত্যা করছে, কেউ রাজনৈতিক চিন্তা থেকে হত্যা করছে। কারণ এই যে জনবিচ্ছিন্নতার কারণে বাংলাদেশে এখন সবচেয়ে বেশি জরুরি যেটা, সেটা হলো একটা নির্বাচন। কারণ বিএনপিকে হ্যাঁ আমরা বেশিং করি, কারণ বিএনপি নির্বাচন চায়, কারণ বিপ্লবের পরপরই তারা নির্বাচন চাইছে, কিন্তু শহীদের রক্তের হিস্সা তারা চায় না। কিন্তু বিএনপির যে অযৌক্তিক যে দাবি, সেই দাবির সাথে এখন আমাদের একমত হইতে হচ্ছে, কারণ এই অন্তর্বর্তীকালীন সরকার তারা আসলে ফেল করছে। তারা জুলাই বিপ্লবকে করতে পারে না, কারণ তারা তো রক্ত দেখে না, তাদের সামনে তো কেউ বুকে গুলি লেগে মারা যায় না, তো মাথায় গুলি লেগে মারা যায় না, তার সন্তানরা তো পা হারায় না, তার সন্তানরা সবাই থাকে বিদেশে। এনজিওর ওরা সবসময় ছিল পশ্চিমাদের আসলে তাদের শেল্টারের মধ্যে দিয়ে, কিন্তু আমরা তো কারো শেল্টারে ছিলাম না। আমরা লড়াই করছি, আমরা বাঁচবো মরলে মরবো, আমাদের কোনো মানে ছিল না যে। এবং এই বিপ্লব থেকে আমাদের শুধুমাত্র পাওয়া ছিল যে আমরা এই আওয়ামী ফেসিবাদকে উৎখাত করবো এবং একটা নতুন জনগণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলব। সকল মানুষের রক্তের হিস্সা দেওয়া হবে, সকল মানুষের ক্ষমতার শরিকানা দেওয়া হবে।